স্বাগত সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। প্রতিদিনের মতো আজও পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আর শুরুতেই থাকছে গাজা ইসরায়েল প্রসঙ্গ। এবার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়ের পারিবারিক বাসস্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আর এই হামলায় তার বোনসহ অন্তত 10 জন নিহত হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। উত্তর গাজায় ইসমাইল হানিয়ের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এর আগে জানা গিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিতে অবস্থিত সাতি আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমে জানানো হয়েছে এই হামলায় নিহত সকলেই হানিয়ে পরিবারের সদস্য। এর আগে এপ্রিলে ঈদ উল ফিতরের দিন ইসরায়েলি বোমা হামলায় হানিয়ের 3 ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি প্রাণ হারিয়েছিলেন। গাজা সিটির পশ্চিমে অবস্থিত সাতি শরণার্থী শিবিরের হামলায় হানিয়ের 3 ছেলে হাজেম, আমির ও মোহাম্মদ ইসমাইল হানিয়ে এবং তার অন্তত 3 নাতি-নাতনি ওই হামলায় নিহত হন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। স্কুল ও শরণার্থী শিবিরে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় এই নিহতের ঘটনা ঘটে। গাজা শহরের একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে। গাজা শহরের আল দারাজ এলাকার আবদেল ফান্না মাহমুদ স্কুলে চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরে জানায় ওই হামলায় 3 শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর অন্তত 21,000 শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। 24 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। অধিকার সংস্থাটি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চালুর এবং নিখোঁজ শিশুদের নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। সংস্থাটি জানিয়েছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জেরে এই 21,000 শিশু হারিয়ে গেছে, উধাও হয়েছে, আটক হয়েছে অথবা ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে অথবা গণকবরে শায়িত রয়েছে। সেভ দ্য চিলড্রেনের এই দাবির সূত্রে শিশু অধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের মহাপরিচালক খালেদ কুজমার আল জাজিরাকে জানান গাজায় শিশুদের বিরুদ্ধে নজিরবিহীন সহিংসতা দেখানো হয়েছে। এটা শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। গাজায় ইসরায়েলি গণহত্যার সবচেয়ে চরম মূল্য দিতে হয়েছে গাজার শিশুদের। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহর থেকে তিনি আল জাজিরাকে আরও বলেন শিশুদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ সংঘটিত হচ্ছে, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নিয়মতান্ত্রিকভাবে শিশুদের মৌলিক অধিকার হরণ করছে এবং নিয়মিতই তা করে যাচ্ছে। এদিকে চলমান গাজা ইসরায়েল যুদ্ধে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজা। সেখানে 4,95,000-এরও বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। ইসরায়েলি বাহিনী ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ফলে একদিকে খাবার নিয়ে ত্রাণবাহী গাড়ি অপেক্ষা করছে, অন্যদিকে তীব্র ক্ষুধায় ছটফট করছে গাজার ছোট ছোট শিশু, নারী, পুরুষ এবং বয়স্ক লোকজন। ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া লোকজনের উপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। এমনকি ত্রাণবাহী গাড়ি, বিভিন্ন ত্রাণ সংস্থাও হামলা শিকার হচ্ছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার এক বিবৃতিতে বলেছে গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ পানি নেওয়া অপেক্ষায় থাকার পরও শিশুরা অপুষ্টি এবং পানি শূন্যতায় মারা যাচ্ছে। ইসরায়েলের ক্রমাগত হামলায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সহায়তাও পৌঁছানো সম্ভব হচ্ছে না। পানির এমন তীব্র সংকটের কারণে হাজার হাজার পরিবার এখন সাগরের নোনা পানি ব্যবহার করতে শুরু করেছে। উত্তর গাজা ইমার্জেন্সি কমিটি জানিয়েছে ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকার সব কূপ ধ্বংস হয়ে গেছে, ফলে সেখানে পানির সংকট আরও তীব্র হয়েছে। অন্যদিকে গাজার সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত থাকার আভাস দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যাতে সবাইকে না হলেও অন্তত কয়েকজন ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে দেশে ফিরে আনা যায়। তবে গাজায় যুদ্ধ অবসানের পথ সুগম করবে এমন কোনো চুক্তিতে যেতে তিনি এখনও রাজি নন। 23 জুন ইসরায়েলি টেলিভিশন স্টেশন চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমাদের লক্ষ্য জিম্মিদের ফিরে আনা এবং গাজায় হামাসের রাজত্ব নির্মূল করা। 8 মাসেরও বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে হাজার হাজার ইসরায়েলি গত কয়েক মাসে বেশ কয়েকবার সড়কে নেমে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীদের মূল দাবি যে কোনো মূল্যে জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনা এবং দেশটিতে আগাম নির্বাচন। কিন্তু এর আগে হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান মুখপাত্র দানিয়েল হ্যাগারি। আইডিএফ মুখপাত্র দেশটির টেলিভিশন চ্যানেল 13 নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, হামাসকে ধ্বংস করা বা নিশ্চিহ্ন করার চেষ্টা এক কথায় বলতে গেলে তা জনগণের চোখে ধুলা দেওয়ার মতো। তার ভাষ্য, হামাস একটি আদর্শবাদী সংগঠন, হামাস একটি দল, তার অবস্থান জনগণের হৃদয়ে। যারাই মনে করেন আমরা হামাসকে নির্মূল করতে পারি তারা ভুল করছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি সরকার যদি বিকল্প না পায় তাহলে হামাস গাজায় থেকে যাবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সাথে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। নেতানিয়াহু বলছেন, রাফায় হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ শেষ হওয়ার পথে এখন। ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন সীমান্তের দিকে নজর দেবে। 24 জুন এই তথ্য জানিয়েছে এএফপি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে দেশটির সংঘাতের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। তবে নেতানিয়াহু অঙ্গীকার করেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তিনি গাজায় অভিযান চালিয়ে যাবেন। দেশটির স্থানীয় গণমাধ্যম 14 টেলিভিশনকে তিনি এই কথা জানান। 7 অক্টোবরের পর ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া প্রথম সরাসরি সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, এর অর্থ এই নয় যে যুদ্ধের অবসান হতে যাচ্ছে, তবে এখন রাফায় যেভাবে যুদ্ধ হচ্ছে সেই তুমুল যুদ্ধের পর্যায়টি শেষ হতে যাচ্ছে। এটা সত্য। আমরা অবশিষ্ট সমস্যাগুলোর সমাধান পরে করব। নজর দেব ইউক্রেন রাশিয়ার দিকে। ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় শহর সেভাস্তোপলের ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে রাশিয়া। 23 জুন ওই হামলার পর সোমবার ক্রেমলিন হুমকি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে। সেই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুতিন প্রশাসন। রোববারের অ্যাটকমাস নামের ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার হামলা চালায় ইউক্রেন। তাতে 2 শিশুসহ 4 জন নিহত হন। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কাছাকাছি একটি সৈকতে পড়লে তার আঘাতে আরও অন্তত 150 জন আহত হয়েছে। এই হামলাকে বর্বর আখ্যা দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার শিশুদের হত্যা করছে। তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ার বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে, আর সময়ই বলে দেবে যে কিভাবে এর জবাব দেওয়া হবে। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রিয়া ইয়ারম্যাক বলেছেন, ক্রিমিয়া কখনোই রাশিয়ার ছিল না। ক্রিমিয়া মানেই ইউক্রেন। রাশিয়াকে অবশ্যই উপদ্বীপটি ছেড়ে যেতে হবে এবং সেখান থেকে সবকিছু নিয়ে তাদের সেনাবাহিনীকে চলে যেতে হবে। এবারে থাকছে প্রতিবেশী দেশ ভারতের খবর। নতুন সরকার গঠনের পর 24 জুন শুরু হয়েছে ভারতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। নতুন লোকসভায় কে হবেন স্পিকার তা এখনো স্থির হয়নি। 26 জুন স্পিকার নির্বাচন করা হবে দেশটিতে। তার আগে সংসদ পরিচালনা করার জন্য বিজেপি সংসদ সদস্য ভর্তৃহরি মহতাবকে প্রোটেম অথবা অস্থায়ী স্পিকার নির্বাচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে শুরু হয় বিরোধ। নিয়ম ভেঙে ভর্তৃহরিকে নিয়োগ দেওয়ার লোকসভায় প্রথম অধিবেশনের শুরুর দিনই মোদীর বিরুদ্ধে বিতর্কের ঝড় তোলেন বিরোধীরা। নতুন সরকার গঠনের পর সোমবারই সংসদে প্রথম অধিবেশন বসে। অধিবেশনে প্রথম বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সংসদে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানান ভর্তৃহরি। তার তত্ত্বাবধানে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ বাক্য পাঠ করেন। লোকসভার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পর্ব শেষ হলে লোকসভায় স্পিকার নির্বাচন করা হবে। যতক্ষণ না নতুন স্পিকার নির্বাচিত হচ্ছেন ততক্ষণ ভর্তৃহরি দায়িত্ব সামলাবেন। তবে তার এই নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের দাবি, নিয়ম ভেঙে 7 বারের সংসদ সদস্য ভর্তৃহরিকে অস্থায়ী স্পিকার করা হয়েছে। নিয়ম অনুযায়ী সংসদের সবচেয়ে বর্ষিয়ান সংসদ সদস্যকেই প্রোটেম স্পিকার করা হয়। সেদিক থেকে দেখতে গেলে এবারের লোকসভায় সবচেয়ে বর্ষিয়ান সংসদ সদস্য কংগ্রেসের সুরেশ কদিকুন্নিল।
তিনি 8 বারের সংসদ সদস্য। তবে সুরেশকে বাদ দিয়ে ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার করা নিয়ে আপত্তি তুলেছেন বিরোধীরা। শেষ করব উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের খবর দিয়ে। গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দায় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দোষ স্বীকার করবেন এমন চুক্তিতে মুক্তি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কারাবাসের অবসান ঘটল। নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফেরার অনুমতি পেয়েছেন তিনি। সোমবার কারাগার থেকে মুক্তি পান জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি যুক্তরাজ্য ছেড়েছেন। এক এক্স বার্তায় উইকিলিক্স এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের ডিস্ট্রিক্ট কোর্টের নথি অনুসারে 52 বছর বয়সী অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন নথিপত্র ও কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগে একক অপরাধী হিসেবে দোষ স্বীকার করতে সম্মত হন। ব্রিটিশ সময় অনুযায়ী মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা একটি বিবৃতিতে উইকিলিক্স বলছে, জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত। 2010 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন নথিপত্র ও কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগ ওঠে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। উইকিলিক্সের নথি প্রকাশের জন্য অ্যাসাঞ্জের বিরুদ্ধে 18টি অভিযোগ রয়েছে। মূলত উইকিলিক্সকে বিপুল পরিমাণ মার্কিন গোপন নথি সরবরাহ করেছিলেন মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক সেলসি মার্নিং। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।